নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমি সুমনা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে বৈকাল 5টা। অশ্মির বাবা, আমি, অশ্মিকে নিয়ে এবং আরশিকে নিয়ে আমরা চারজনে মিলে যাচ্ছি খেলার মাঠ। তবে এইভাবে অশ্মির বাবা এবং আমি একসাথে কখনোই এইভাবে নিয়ে যাই না, আজকেই প্রথমবার। নয় তোমাদের দাদাভাই অশ্মিকে নিয়ে যায়, আর না হলে তোমাদের দাদাভাই বাড়িতে না থাকলে আমি অশ্মিকে নিয়ে যাই। আমরা মা মেয়ে যাই, নাহলে ওরা বাবা মেয়ে যায়। কিন্তু আজকে তোমাদের দাদাভাই বলল আমি অশ্মিকে নিয়ে আসছিলাম, তো তখন তোমাদের দাদাভাই বলল ও নাকি আমাদের সাথে আসবে। এই যে ওরা ঝিকঝিক করতে করতে খেলার মাঠে পৌঁছাচ্ছে। খেলার মাঠে এখন অনেক বাচ্চা এখন খেলাধুলা করে এখানে, কিন্তু অশ্মিকে নিয়ে এই ধরো 1 মাস আগে যখন এসেছিলাম তখন কেউই আসতো না, জাস্ট কটা আর কি বাচ্চা আসতো। কিন্তু এখন দেখো ধীরে ধীরে বাচ্চার সংখ্যাও বাড়ছে আর খেলা আরও বেশি মজা হয়ে উঠছে, জমে উঠছে। অশ্মির এখানে কান্নাকাটি শুরু, তার কারণ অশ্মির প্রিয় ছোট ঠাম্মি হাঁটতে গেছে ওকে না নিয়ে। ও মনে করছে কি জানো তো, যে ও ছোট ঠাম্মি মনে হয় কোথাও চলে যাচ্ছে হেঁটে হেঁটে। ওকে আমরা বুঝিয়ে পারছি না যে এক্ষুনি চলে আসবে, কোথাও যাচ্ছে না, হাঁটি হাঁটি পা পা করে করে একটু হাঁটতে যাচ্ছে আর কি তোমার মতো। কিন্তু ওকে কে বোঝায়? আজকে অশ্মি এতটুকু খেলেনি, শুধু ওর ছোটো ঠাম্মি মানে ছোটো ঠাম্মি করে পুরো বিকালটা কান্না করেছে। কারণ ও ছোটো ঠাম্মির তো মানে যতদূর আর কি হাঁটতে যান আর কি উনি, তো ততদূর তো ওনাকে যেতে হবে, আবার আসতে হবে, একটু তো সময় লাগবে। সেই ততটা সময় অশ্মি কান্নাকাটি করেছে। ছোটো ঠাম্মি যখন আসে তখন আমি ছোটো ঠাম্মিকে বলেছি যে তুমি কি জাদু করেছো আমার মেয়েকে বলো। তখন আমার ছোটো কাকি শাশুড়ি বলে যে ভালোবাসার জাদু। তো আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছো এবং তোমাদেরকে বলেওছি যে এই ছোটো ঠাম্মিদের বাড়িতে গেলে অশ্মি ওখানে একদম মানে কি বলবো, মানে যা ইচ্ছা তাই করে, যা ইচ্ছা তাই। এই ঢিবিটাতে মাটির আর কি উঠতে গিয়ে দেখলো যে অশ্মির দাদু আসছে। অশ্মির দাদু তো বলে না, বলে দাদা। তো ওর দাদা এখন বোয়াই যাচ্ছে, মানে ওই যে আমাদের ওই লোকাল যে মার্কেট আর কি, তো সেখানেতে যাচ্ছে। তো সেখানে কিছু হয়তো দরকারই যাচ্ছে, তো হঠাৎ করে এই রাস্তাটা দিয়েই যেতে হয়। হঠাৎ করে অশ্মির সাথে দেখা, তো অশ্মি এখন বলে কি না যে ও দাদুর সাথে যাবে। তখন আবার আমরা বোঝাই যে না, দাদু এক্ষুনি চলে আসবে। আর তখনই আর কি সাথে সাথে বায়না হয়ে যায় ওর জন্য কিছু একটা আনতে হবে। ব্যাস, এই যে তোমাদের দাদাভাই, মানে তোমরা যারা আমার অনেক দিন থেকে আর কি আমাকে দেখে আসছো বা আমার পরিবারের সাথে যুক্ত, তারা জানোই যে তোমাদের দাদাভাই এরকম পোষ্য প্রাণী আর কি ওর ভীষণ ভক্ত আর কি। মানে তোমাদের দাদাভাই প্রচণ্ড ভালোবাসে, আর এই প্রাণীগুলো খুব সহজেই তোমাদের দাদাভাইয়ের পোষ মেনে যায়। কীরকম লেজ নাড়ছে দেখো। আর আমি ঠিক তার উল্টো, মানে তোমাদের দাদাভাই যত কুকুর ভালোবাসে আর আমি ঠিক ততটাই উল্টো, কুকুরকে ততটাই জমের মতো ভয় পাই। মানে আমি এই পৃথিবীতে যদি কোনো কিছুকে মানে ভীষণ অতিরিক্ত ভয় পেয়ে থাকি, সব থেকে বেশি ভয় পেয়ে থাকি, সেটা হচ্ছে কুকুর। তোমাদের দাদাভাই বিয়ের পরপর বলেছিল যে বাড়িতে নাকি কুকুর পুষবে, একটা পোষ্য প্রাণী আনবে, যেহেতু তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে। তো সেখানে আমি বলেছিলাম যে নয় বাড়িতে সুমনা থাকবে, আর না হলে বাড়িতে কুকুর থাকবে। কুকুর এবং সুমনা একটা জায়গায় একই ছাদের তলে কখনোই আসতে পারে না, বা সুমনা থাকতে পারবে না। আমি জানি না কেন, হয়তো তারা আমাকে ভালোবাসতেও চায়, বা হয়তো ছোটোবেলা থেকে না এমন কিছু ইনসিডেন্টই কুকুরের সাথে আমার আছে, তো সেগুলো না আমার মনের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে রেখেছে আজও। তো আমার ভীষণ ভয় লাগে, ওরা হয়তো আমাকে ভালোবাসতে এলেও বা একটু কাছাকাছি আসে, মানে আমার সেই হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতো আর কি অবস্থা হয়। একবার ভীষণ ভয় পেয়েছিলাম, তোমাদের দাদাভাই তখন সাথে ছিল। তো আমার অবস্থা দেখে মানে আমার সেই মানে শ্বাস নিতে আর কি অসুবিধা হচ্ছিলো, মানে আমি কি বলবো, আমার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, কথা বলার মতো অবস্থায় ছিলাম না, এতটাই ভয় পেয়েছিলাম। তো সেটা দেখার পর তোমাদের দাদাভাই একদমই না করে দিয়েছে যে না, সত্যি সুমনা এবং কুকুর এক ছাদের তলায় থাকতে পারে না। এই যে অনেক কষ্ট করে অনেক কিছু করে একটু ম্যানেজ করতে পেরেছি যে দুজনে মিলে যদি একটু খেলে। এই যে জোড়াজুড়ি করছে, কোলাকুলি করছে, এদের মধ্যে যত ভাব, তত ঝগড়া, তত মারপিট, মানে এদের দুটো একসাথে থাকলে বাস দপাস। এদের দুটো একসাথে থাকলে যে মানে কি বলবো, সামলাতেই যে মানুষটা সামলাবে সে সামলাতে আর কি পাগল হয়ে যাবে। আমরা সবসময়তেই বলি যে পাড়াতে এরা আর কি বড় হচ্ছে, এরা বড় হয়ে খুব বড় আর কি খুব ভালো একটা সাথী তৈরি হবে, মানে দুজন আর কি হরিহর আত্মা, দুজনের আর কি খুব ভালো জমবে বড় হয়ে।
এই যে ছোটো ঠাম্মি এসে গেছে, মানে খুবই কাছে চলে এসেছে, সেটা দেখে নিজেদেরকে আর সামলাতে পারেনি, দৌড় দিয়েছে। তবে আজকে তোমাদের দাদাভাই আসার পর আমি হাল ছেড়ে দিয়েছি। নাহলে অন্যান্য দিনগুলোতে তোমাদের দাদাভাই যখন আসে না, আমি এদের পিছন পিছন ঘুরি, যেখানেই যায় ওদের পিছন পিছন আমাকে ছুটতে হয়, ওরা যা করে ওদের সাথে সাথেই থাকতে হয়। কিন্তু আজকে সেই দায়িত্বটা তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, আর আমি একটু নিজের মতো আছি, ভালো লাগছে। আর এই ফাঁকা জায়গায় এই সবুজ চারিদিকে ধানে ভর্তি, মানে এই যে পরিবেশটা, এই পরিবেশটা আমার খুব ভালো লাগে, সেটা তোমাদেরকে আমি বহুবার বলেছি আমার ভিডিওতে। তো সেই জন্য একটু নিজের মতো করে সময় কাটাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। এই যে ওই যে দূরে ওর ছোটো ঠাম্মি চলে এসেছে। তো এই যে কালভারটা, এই কালভারটাতে আমরা এখন বসবো। আমি বসিনি, তোমাদের দাদা ভাই, অশ্মি, আরশি এরাই বসেছিল। বসে বসে ওই যে দূরে আর কি স্টেশন দেখা যায়, ওই স্টেশনেতেই, বেশি দূর না এখান থেকে, খুব বেশি হলে হয়তো ওই 1 কিলোমিটার মতো হবে। হ্যাঁ, মানে এই ধান জমি দিয়ে গেলে আর কি 1 কিলোমিটার, আর যদি তুমি মেন রাস্তা দিয়ে ঘুরে যাও হয়তো খুব বেশি হলে 1.5 কিলোমিটার হবে। ওই যে দূরে লাইট জ্বলছে, ওটাই হলো বয়চণ্ডী স্টেশন। আর এই জায়গাটা দিয়ে, মাঠের এই ফাঁকা জায়গাটা দিয়েই যাবে হচ্ছে ট্রেনটা। আমরা প্রত্যেক দিন, অশ্মি ট্রেন না দেখে কখনোই বাড়ি ফেরে না। শীতকালের সময় আলাদা ছিল, কারণ শীতকালের সময় তো ধরো কি বলবো, মানে এতটা আর কি অন্ধকার হয়ে যেত, এই সময়টাতে একদমই অন্ধকার হয়ে যেত, তখন তো থাকা সম্ভব হতো না। যেহেতু গ্রীষ্মকাল, বেলা বড় হচ্ছে, তো সেই জন্য এখনও দেখো আলো আছে, তো সেই জন্য আমরা আর কি ট্রেন দেখেই ফিরি। আর ওদের আর কি ট্রেন দেখতে খুব মজা। এই হলো আমার ছোটো কাকি শাশুড়ি, মানে এনার যত প্রশংসা করব ততই কম হবে, উনি এত ভালো মনের মানুষ। তো সেই জন্য আর কি অশ্মির আর কি প্রিয় ঠাম্মি, কারণ বাচ্চারা সব বোঝে, বড়রা অনেক কিছু বোঝেও, অনেক কিছু প্রিটেন্ড করতে পারে, অ্যাক্টিং করতে পারে, বা কিছু বুঝেও আর কিছু না বলে থাকতে পারে, কিন্তু বাচ্চারা সেরকম না। বাচ্চাদের মন সব থেকে সহজ এবং সরল এবং সোজা সাপটা সাদা খাতার মতো। তুমি সেখানে যেমন ছবি আঁকবে ঠিক সেই রকম ছবি আর কি তুমি দেখতে পাবে। অশ্মি ছোটো ঠাম্মির ক্ষেত্রেও তাই। আর প্রচণ্ড মশা, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাইয়ের হাতে একটা অশ্মির বড় প্যান্ট এবং আমার হাতে একটা প্যান্ট, আমরা দুজনে মিলে সমানে এদেরকে এইভাবে মশা তাড়িয়ে গেছি। অতসীও এসে যোগ দিয়েছিল, কারণ সবাই আর কি খেলে চলে গেছে, আমরা এই কজনই আছি ট্রেন দেখার জন্য। সব থেকে বেশি ইন্টারেস্ট হচ্ছে মানে ট্রেন দেখার জন্য অশ্মির, তারপর আরশির, তারপর অতসীর। আমিও তাদের দলের মধ্যে একটু পড়ি, দেখতে বেশ ভালোই লাগে। কারণ বিয়ের আগে তো ট্রেন দেখা মানে কোথাও গেলে তখন আর কি ট্রেনে চেপে যাওয়া হতো, কিন্তু এই যে প্রত্যেক দিন বাড়ির কাছ থেকে ট্রেন দেখা, এটা শুধুমাত্র বিয়ের পরেই সম্ভব হয়েছে। এখান থেকেই দেখতে পাচ্ছি ট্রেন যাচ্ছে। বাবা টাটা হচ্ছে কত চুন খাচ্ছে মিনিটের মধ্যে ট্রেন দেখা হয়ে গেছে, ট্রেন চলে গেছে, সোজা হয়ে দাঁড়াও, চলো চলো চলো। গর্তটাতে বসে পড়ছে আবার। বাড়ি চ, বাড়ি চ, হয়েছে হয়েছে হয়েছে। চলে গেল, দেখ কত দূর চলে গেল, দেখ আরো এই বিকালে না ছোট, এটা ভালো। হ্যাঁ, ওকে ওই দিন তো নিয়ে এসে ছোটাই তো। সন্ধ্যেবেলা বাড়ি ফিরে অশ্মিকে কিছু খাইয়ে আমি আর রশ্মি এখন রেডি হয়েছি। অশ্মিকেই সুন্দর ড্রেসটা পরিয়েছি। যখন আমি ওই ড্রেসটা কিনি, অশ্মির তখন কিন্তু এতটা সুন্দর হতো না। আজকে হঠাৎ করে পরিয়ে দেখছি গায়ে খুব সুন্দর ফিটিংস হয়েছে, আর কিছুদিন আর পর আর কি জামাটা আর পরতে পারবে না, ছোট হয়ে যাবে। কিন্তু এখন এই মুহূর্তে ফিটিংসটা অসাধারণ হয়েছে, মানে যেমন ড্রেস আর কি ঠিক সেই রকমই ফিটিংসটা হয়েছে। তো যাই হোক, আর আমি এই শাড়িটা আজকে পরেছি, খুব তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি, কারণ সবাই চলে গেছে। তো কোথায় যাচ্ছি বা কেন রেডি হয়েছি সেটাই তো তোমাদেরকে বলা হলো না। যাচ্ছি আমার এক জায়ের, মানে সে প্রেগনেন্ট, তার 7 মাসের ভাজা হয়, তো সেই যে ঘরোয়া করে ছোট্ট করে অনুষ্ঠান হয়, তো সেই অনুষ্ঠানেতে তো কাকিমা, মানে আমার এক কাকি শাশুড়ি আর কি বলে গিয়েছিলেন কয়েকদিন আগে থেকেই যে ওনার বৌমার আর কি এরকম ভাজা হবে, তো সেই দিন যেতে।
তো সেই জন্যই আর কি যাওয়া। সবাই চলে গেছে, সবার শেষে আমি আর অস্মি যাচ্ছি। আমার শাশুড়ি মাও চলে গিয়েছিলেন, কারণ ওই যে অস্মিকে খাওয়াতে, শাড়ি পরতে, রেডি হতে একটু সময় লেগেছে। এই যে খুব সুন্দরভাবে ঘরোয়া অনুষ্ঠান হলো। আসলে আমি এটা প্রথমবার দেখছি। আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমার শ্বশুরবাড়ি থেকে কোনোদিনই কোনো কিছু দায়িত্ব, কর্তব্য বা এই সমস্ত জিনিস, রিচুয়ালস কোনো কিছুই এই বাড়ি থেকে হয়নি, এনারা করাননি। যাই হয়েছে আমার বাবার বাড়ি থেকে, তাই নিয়মকানুনও আমার কিছু জানা নেই। আমার বেলায় যা যা হয়েছে সবই আমার বাবার বাড়ির নিয়মকানুন অনুযায়ীই হয়েছে, কিন্তু এখানে নিয়মকানুন দেখলাম অনেক আলাদা। মানে আমার ভাজার সময়, মানে আমি যখন 7 মান্থ প্রেগনেন্ট ছিলাম তখন হয়েছিল এই রিচুয়ালসটা দিনের বেলায়, এখন হচ্ছে এটা সন্ধেবেলায়। আমার শাশুড়ি মা, ওনার এখন ওই আঁচলেতে আর কি দিতে হয় একটুখানি, তারপর একটুখানি খাইয়েও দিতে হয়। এই নিয়মগুলো আমার কোনো কিছুই আর কি জানা ছিল না। আমাদের ওখানেতে মানে আমাদের মঙ্গলপুরে একটু অন্যরকমভাবে হয়েছিল। তো যাই হোক চলো, তখন আমার বাবার বাড়িতে আমার মা, কাকিমা বা আমার জেঠিমা যারা সমস্ত কিছু ছিলেন তারা সমস্ত কিছু করেছিলেন, শ্বশুরবাড়ির কেউই ছিল না। তো সেই জন্য এটা আমার জীবনে প্রথম, এবং এর আগে আমি এরকম কোনো অনুষ্ঠান অ্যাটেন্ডও করিনি আমার শ্বশুরবাড়িতে। তো সেই জন্য সমস্তটা কিছুই আমার কাছে নতুন। আর বিশ্বাস করবে না, আমার খুব ভালো লাগছিল, খুব ভালো লাগছিল, মানে সত্যি মন থেকে খুব ভালো লাগছিল। আর নিজেকে ওর জায়গায় একটুখানি আর কি ভাবছিলাম। এই যে আমাদের একটা নিয়ম আছে এখানেও একই নিয়ম, এবং আমার বাবার বাড়িতেও এই একই নিয়ম। সেটা হচ্ছে ওর আঁচলের মধ্যে খেতে হবে, মানে সমস্ত জায়েদেরকে, যে সমস্ত জায়েরা আছে তারাই খাবে, শাশুড়িরা কেউ খাবে না। তো এইভাবে একে আঁচলেতে মুড়ি মাখানো হচ্ছে অনেক কিছু দিয়ে। সেইগুলো আমরা গোল করে বসে, ও খাবে, মানে ওই আমার যাও খাবে, এবং আমরা যারা সমস্ত আর অন্যান্য জায়েরা আছি সবাই মিলে একসাথে খেয়েটাকে শেষ করব। একটা নতুন নিয়ম শিখলাম, সেটা হচ্ছে খাবার পর কিছু যে খাবারটা আর কি বেঁচে যাবে বা এর আগেও তুলে রাখা যায়, সেটাকে একটা সাইডে তুলে রাখতে হয়। এই মাসটা যতদিন আছে ততদিন ও নাকি এই মুড়িগুলোই অল্প অল্প করে সকালের দিকে খাবে, যেটা আমি কখনো শুনিও নি, জানিও না। এই প্রথম শুনলাম, প্রথম জানলাম। অস্মিকে এনারা খুব ভালোবাসেন, খুব। এনাদের বাড়িটা আমাদের যে কালী মন্দির আছে ঠিক তার পাশেই। আমরা বাড়ি ফিরেছি, তবে অস্মিকে আর আমার সাথে আনিনি, অস্মিকে ওর বাবার কাছে দিয়ে এলাম। ওর বাবা অবশ্যই যায়নি ওনাদের বাড়িতে, কারণ এটা অনুষ্ঠানটা তো সমস্তটাই মেয়েদের। আর আমি সমস্ত রিচুয়ালস দেখলাম, তবে সমস্ত রিচুয়ালস তো আর ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব নয়। যতটুকু জানিয়েছি বা যতটুকু তোমাদেরকে দেখিয়েছি সেটাই আমার মনে হয় যথেষ্ট। তো যাই হোক, প্রচুর জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো ভাঁজ করছি আর অনেক কথা চিন্তা ভাবনা করছি। যে ভাইয়েরদের বাড়িতে আমরা গিয়েছিলাম, আমার বিয়ে হয়েছে 5 বছর, কিছু কিছু মানুষের প্রতি আমার কিছু কিছু ধারণা জন্মেছে, ভুলও হতে পারে, ঠিকও হতে পারে। তবে যে ভাইদের বাড়িতে গিয়েছিলাম সেই ভাই বরাবরই অনেকটা ফ্রি মাইন্ডেড, অনেক ফ্রিভাবে মেশে, ফ্রিভাবে কথা বলে। তার বউটিও হয়েছে তাই। তবে ভাইয়ের সাথে যতটা পরিচয়, তার ভাইয়ের বউয়ের সাথে অতটা পরিচয় নেই, মানে জায়ের সাথে, কারণ ওর বাড়ি অন্য পাড়ায়, আমার বাড়ি অন্য পাড়ায়। যদিও আমাদের ভেতর বাড়ি ওই পাড়াতেই, কিন্তু যেহেতু আমার শ্বশুরমশাই বা শাশুড়িমা এরা আর কি উঠে এসে অন্য জায়গায় বাড়ি করেছেন, তো সেহেতু ওনাদের সাথে সেই ওকেশন ছাড়া আর কি দেখাই হয় না। যা হয় এই পাড়ার মানুষদের সাথেই আমাদের বেশি আলাপ আলোচনা। যেখানে যে পাড়ায় থাকা হয় তোমরা তো সেখানে তো সমস্তটাই জানো, এগুলো তো নতুন করে বলার কিছু নেই, সব জায়গাতে একই। তো সেই জন্য কিন্তু যতটুকু দেখেছি বা যতটুকু আর কি কথা হয়েছে ততটুকু দেখে বোঝা যায় মেয়েটা, মানে যে যা আর কি, সে খুবই ভালো এবং ভাইয়ের মতনই ফ্রি মাইন্ডেড। তবে আজ গিয়েছিলাম, আজ গিয়ে ওদের কথাবার্তা দেখে সত্যি ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো, মানে মন থেকে যেন একটা তৃপ্তি পেলাম যে হ্যাঁ, মানে আমার না এই আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি বা বলতে পারো শ্বশুরবাড়ির এই যে গ্রাম, এই সম্পর্কে আমার ধারণা বা অভিজ্ঞতা অনেক তিক্ত, মানে সেরকম ভালো কিছু নেই বলতে গেলে। কিন্তু এখানে মানে যখন আর কি মাঝে মাঝে কোনো কিছু ভালো ঘটে বা কিছু কিছু ভালো মানুষের সাথে, সব গ্রামেই ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে আছে, ভালো মানুষও যেমন আছেন, খারাপ মানুষও তেমন আছেন। কিন্তু এই খারাপের মাঝে যখন মাঝে মাঝে ভালো মানুষদের সাথে কথা বলি, ভালো মানুষদের সংস্পর্শে যাই, তখন না সত্যি একটা মন থেকে আলাদা একটা তৃপ্তি অনুভূতি হয়, যেটা আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে ভাবি এই মানুষজনগুলোর সারাউন্ডিংয়ে থাকলেই তো মন অটোমেটিক ভালো হয়ে যাবে। ওই ভাইও তাই। ওই ভাইয়ের সাথে আমার প্রথম কখন দেখা হয় জানো?
আমাকে যখন মানে আমি যখন এই বাড়িতে প্রথম পা দিই, আমার মাথায় সেই ছোট্ট পায়ে করে ধান মানে ঝরাতে ঝরাতে তোমাদের দাদাভাই আমাকে ঘর ঢোকাচ্ছে, মানে আমি ঘরে প্রথম প্রবেশ করছি, তখন কুলের কাঁটা দিয়ে একটুখানি মারতে হবে, মানে কোনো দেওর তার মানে যে নতুন বউ তার গায়ে ওই কুলের কাঁটা দিয়ে আর কি একটু হালকা করে একটু মারতে মারতে আসে আর কি। তো সেই রকম মানে তখন আর কি ওই দেওরই আর কি আমাকে ওই কাজটা করেছিলেন আর কি, ওই দেওরই ওই কুল কাঁটা, তো ওই একটা কুলের ডাল নিয়ে এসে আমার গায়ে দিতে দিতে আসছিলেন। তবে সেই সময় আমার খুব রাগ হয়েছিল, কারণ কুলের কাঁটা আমার গায়ে বড্ড ফুটছিল, আর এই নিয়মটা আমাদের ওইখানেতে নেই বলে আমার জানা নেই। তো হঠাৎ করে আমার সাথে এরকম একটা নিয়ম এবং কুলের কাঁটা দিয়ে, তো এটা সত্যি একটা মজার, এবং কুলের কাঁটাগুলো আমার গায়ে ফুটছিল বলে আমার যথেষ্ট আর কি রাগও হচ্ছিল, বিরক্তও লাগছিল, কিন্তু সেটা হয়তো আমার চোখ মুখেতে আর কি প্রকাশ পাচ্ছিল আমি জানি না। তবে সত্যি আমার খুব খারাপ লাগছিল যে এরকমও নিয়ম হয়। কিন্তু তারপরে ভাইয়ের সাথে কথা বলা, 5 বছর ধরে যেহেতু আমার বিয়ে হয়ে গেল, তো সেহেতু দেখা হলে বা কথাবার্তা হলে যেমন হয় যে ভাই খুব ভালো, ভাই খুব ফ্রি মাইন্ডেড, ওনাদের ফ্যামিলিও খুব ভালো। তো সেখানেতেই গিয়েছিলাম, তাদেরকে দেখলাম, তাদের বাড়িতে নতুন অতিথি আসছে, তার জন্য অনেক অনেক শুভকামনা। আমি যখন প্রেগনেন্ট ছিলাম, আমার মা যখন আমার সাথে ছিল, ওই ধরো তখন আমার 1 মান্থ, মানে জাস্ট আমি জানতে পেরেছি 2 মান্থ এরকম আর কি হচ্ছে। তখন একদিকে যেমন ওই 3 মান্থ পর্যন্ত একটা মায়ের খুব ক্রুশিয়াল টাইম থাকে, যে 3 মান্থটা কেটে মানে 3 মাসটা কেটে যাওয়ার পর যে হ্যাঁ ঠিক আছে একটু স্টেবল হয়েছে, একটু হাঁটাহাঁটি করতে পারবে, কিন্তু ওই 3 মাসটা আর কি প্রচুর একটা ক্রিটিক্যাল টাইম যায়, ডাক্তাররাও বলে যে খুব সাবধানে থাকতে। সেই সময় আমার মা তো আমাকে নিয়ে নাজেহাল, কারণ আমার প্রচণ্ড রকম অরুচি করেছিল, আমি কোনো কিচ্ছু খেতে পারছিলাম না। তো সেই মুহূর্তে আমার শ্বশুরবাড়ির লোকেরা প্ল্যান করছিলেন আমার যে যখন বেবি হবে তখন ওনারা দেখতে যাবেন কি যাবেন না। আবার এই কথাটাও আমাকে শুনতে হয়েছিল, ওর বেবি হচ্ছে তো আমাদের কি, মানে সেখানে দাঁড়িয়ে আজকে এইরকম একটা ফ্যামিলি দেখে আমার খুব ভালো লাগলো। এইরকম একটা ফ্যামিলি তো হওয়া উচিত। একটা মেয়ে যখন তার শ্বশুরবাড়িতে আসে অনেক কিছু স্বপ্ন নিয়ে আসে, অনেক স্বপ্ন সাজিয়ে আসে, সেখানে এসে তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে আপন করে নিলে একটা মেয়ে, আমার মনে হয় না সেই মেয়ে যত বড় যাই হোক না কেন সে কখনোই মানে তাদেরকে ভালো না বেসে থাকতে পারবে না। কারণ একটা মেয়ে হচ্ছে, সে হচ্ছে কাদামাটির তাল, সেই কাদামাটির তালকে তুমি যেমন রূপ দেবে ঠিক সেই রূপই আর কি পরিবর্তন হবে, সেই রূপই সে আকার ধারণ করবে। তুমি তাকে যেমন রূপ দেখাবে সে তেমনই রূপ ধারণ করবে। তুমি তাকে ভালোবাসা দিয়ে কাছে টেনে নিলে সে অবশ্যই ভালোবাসা দিয়ে তোমাকে কাছে টেনে নেবে, সে যে মেয়েই হোক না কেন। কোথায় বোম ফাটছে? মনে হচ্ছে কোথাও আজকে বিয়ে বাড়ি আছে, তো সেখানে বোম ফাটছে। ওসমি আজকে কোথায় গিয়েছিল বলো তো? আরশিদের বাড়িতে তো গিয়েছিলে, আর একটা কাকিমণিদের বাড়িতে গিয়েছিলে না? কাকিমণিদের বাড়িতে গেলে সবাই খাচ্ছিল, মনে আছে? তুমি কি করছিলে সেখানে গিয়ে? তুমি খাচ্ছিলে না? সব থেকে ওখানে যারা যারা গিয়েছিলেন, মানে এত সবাই গিয়েছিলেন, তো হ্যাঁ, তো সেখানে সব থেকে বেশি খেয়েছে ওসমি, একটা দানাও দাঁতে কাটেনি। সেখানে কি হয়েছে, ওসমি এক দানাও খায়নি এটা বলা ভুল হবে, সব থেকে বেশি খেয়েছি আমি। তার কারণ ওই যে এখানে সব জায়েদেরকে একসাথে বসে খেতে বলছিল, তো সেজন্য নিয়ম রক্ষার জন্য আমি জাস্ট 1 খাবল কি 2 খাবল মতো খেয়েছিলাম। তো খেতে খেতে হয়তো একটা খই আমার কোলেতে পড়ে গিয়েছিল, তো সেই খইটিকে তুলে আর কি উনি খেয়েছেন, তো অতটুকুই আর কি উনি খেয়েছেন। তো সব থেকে বেশি খেয়েছে অস্মি রানী, তারপর হচ্ছে অস্মি রানীর মা, নাকি রে? হ্যাঁ, আর তুমি সেখানে কি করছিলে? অস্মি ঘুম পেয়েছে, অস্মি আজকে দুপুরে 1 ঘন্টা মতো ঘুমিয়েছে, মানে 2টোর দিকে ঘুম পাড়িয়েছিলাম, আর অস্মি একদম 3টে, মানে পাক্কা 3টে বাজছে, 2:59 নয়, তো তখন উঠে পড়েছে 1 ঘন্টা। আর আমি শুতে গেলাম 2:45-র সময়, 15 মিনিট শুলাম, তার মধ্যে অস্মি উঠে পড়লো। তো সেজন্য অস্মির এখন খুব ঘুম পেয়েছে, এখন ঘড়িতে প্রায় 10টা মতো বাজতে যাচ্ছে, তাই না? অস্মি এখন ঘুমাবে, রেখে দাও, আবার এটা খারাপ হয়ে যাবে। সবাইকে গুড নাইট বলে দাও। আর আমার মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে, এই সময় থেকে খুব কষ্ট হচ্ছে। গুড নাইট, অস্মি ঘুমাবে। চোখগুলো ছোট ছোট হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে চোখগুলো, অস্মি ঘুমাবে, তাই না? তাই তো, চলো চলো।
আয় 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 কি হ্যাঁ লাইট অফ হবে না এখন অশ্মি ঘুমাবে না ঘুমাবে হ্যাঁ ঘুমাও আই রে কি করবো লাইট অফ